হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, গ্রিন লাইন দেখা যায় উল্টা দিকে ধরে। এনিওয়েজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার মূলত যে চ্যানেলটার এক্সপার্টিস ফিল্ড হচ্ছে ভিডিও গেমস। আমি প্রায় ভিডিও গেম স্ট্রিম করি, বাট আমার আরেকটা এরিয়া অফ এক্সপার্টিস আছে যে আই এম এ হিউজ সিনেফাইল। তো এখান থেকে আমার একটা দায়িত্ব আসে যে বাংলাদেশে কোন সিনেমা চলতেছে ভালো, বা কোন সিনেমার রিভিউ কতটুকু দেওয়া উচিত, বা কোন মুভিতে আমাদের সাপোর্ট দেওয়া উচিত, সেটা নিয়ে একটু কথা বলা। তো হিয়ার উই আর টুডে আই এম গানা বি রিভিউইং শাকিব খানস লেটেস্ট মুভি রকস্টার। তো আর ডিলে না করে ডাইরেক্ট আমরা রিভিউতে ঢুকে যাই। আমার মতো যাদের যাদের এডিএইচডি আছে, যারা জানতে চাচ্ছেন যে শুড আই সি দিস মুভি ইন দ্য থিয়েটার্স অর নট, তাদেরকে আমি এক কথায় বলবো যে এইটা একটা ব্রেভ অ্যাটেম্প্ট ছিল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো ইন অর্ডার টু সাপোর্ট ইট, আপনার অবশ্যই থিয়েটারে গিয়ে মুভিটা দেখা উচিত, অন্তত একবার হলেও দেখা উচিত। অন্যদের রেকমেন্ড করেন আর না করেন, বাট আপনার নিজের একবার থিয়েটারে গিয়ে মুভিটা এক্সপিরিয়েন্স করা উচিত। আর এক্সপিরিয়েন্স না করতে চাইলেও আমি বলবো যে থিয়েটারে একটা টিকিট কিনে রেখে দেন, না যা গেলেও সমস্যা নেই। তো এখন আমরা আস্তে আস্তে রিভিউর দিকে আসি। আচ্ছা, রিভিউ শুরু করার আগে আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলে রাখতে চাই যে এই মুভিটা রণবীর কাপুরের রকস্টারের কোনো রিমেক নাই, এটার সাথে আশিকি টু এর কোনো কানেকশন নাই। অনেকে দেখি হুদাই শাকিব খানের সাথে রণবীর কাপুরের একটা কম্প্যারিজন টানতেছেন। এইটার সাথে এই ফিল্মের কোনো মিল নাই, খালি নামটাই মিল আছে। এটার সাথে এটার কম্প্যারিজন টানার কোনো লজিকই আমি দেখি না, স্টোরি থেকেও কিছু ছাপা হয়নি। দিজ আর টু কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্মস। তো এখন আমি পজিটিভ সাইডগুলোতে আসি। আমার সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে পাঠা ববে আছে না, পাঠা ববি, ওই যে কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল। তো এই যে রিয়েল লাইফেও চুদির ভাই, একে মুভিতে একটা চুদির ভাই মার্কা ক্যারেক্টার দেওয়া হয়েছে, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। দ্য সেকেন্ড পজিটিভ পয়েন্ট ইজ ইটস সিনেমাটোগ্রাফি। তো এটার সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ভ্যালু, ইমেজ, কালার গ্রেডিং, এভরিথিং ওয়াজ ভেরি প্রিমিয়াম। দেখে আমার মনেই হয়নি এখানে একটা প্লেন ক্র্যাশের সিন আছে, আমি স্পয়লার দিলাম না। তো এইখানে যে প্লেনের সিনটা আছে, এইটা দেখে আমার মনেই হয়নি যে এটা একটা বাংলাদেশি মুভি। আরেকটা নোটেবল পয়েন্ট যেটা, যে এখানে কিছু হাই সিন আছে। হাই সিন বলতে কি, একটা মানুষ যখন নেশাগ্রস্ত থাকে তখন মানুষ কি কি করতে পারে। আপনারা যারা দেভডি দেখছেন, অনুরাগ কাশ্যপ ডিরেকশনের সাথে আভে দেওয়ালের যে অ্যাক্টিং, সেখানে একটা ক্লোজ আপ প্যান শট আছে যে দেব এরকম এরকম নেশা করে পড়তেছে। তো ওই টাইপের কিছু সিন আছে যেগুলো খুব কালার দিয়ে পাঞ্চিভাবে তুলে রাখা হয়েছে, যেগুলো খুব ভালো লাগছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস ফিল্মস হার্ট ইজ সাকিব খান। সাকিব খানের বেস্ট অ্যাক্টিংগুলোর মধ্যে আমি এটাকে রাখবো। সাকিব খান তার বেস্ট চেষ্টা করছেন, বাট স্টিল হি কুডন্ট সেভ দিস ফিল্ম। এখন আমি অ্যাকচুয়ালি আসি এই মুভির নেগেটিভ সাইডসগুলো নিয়ে, যেগুলো অ্যাকচুয়ালি বেশি পজিটিভ সাইডসগুলোর থেকে। আমি আরেকটা কথা বলে রাখতে চাই যে আমার রিভিউ দেখে অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি তো হলিউডের অনেক মুভি দেখেন, বা সিনেফাইল এই টাইপের লোক হওয়ার কারণে আপনি এগুলোকে খুব হার্শভাবে জাজ করতেছেন। ভাই ট্রাস্ট মি, এই ধরনের মুভিগুলো হচ্ছে একটা ডিফারেন্ট জনরার ফিল্ম। আমি ভালো করেই জানি আপনি কি বোঝাতে চাইতেছেন। আমি এগুলোর প্রতি অহেতুকভাবে হার্শ অ্যাক্ট করতেছি না। মেসি অডিয়েন্সের জন্য এই ফিল্মগুলো বানানো, আমি সব ওই চোখেই রিভিউগুলো করব। তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। এখন আমি আসি এই মুভির নেগেটিভ পার্টগুলো নিয়ে। দিস ইজ এ ম্যাসাকার অফ অ্যান অ্যাবসোলুটলি গুড আইডিয়া। এই মুভিটা প্রচণ্ড রাস্ট ফিল হয়, এডিটিংয়ে খুবই বাজে ঝামেলা আছে, স্ক্রিন প্লেটা পুরাই থার্ড ক্লাস। আর এই মুভির সব থেকে নেগেটিভ পয়েন্ট যেটা, যেটা সব থেকে নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এটা অডিও ডাবিং। ভাই আমি জানি না এরা অডিও ইঞ্জিনিয়ারকে কি পেমেন্ট হিসাবে একটা সামোসা খাওয়াইছে কিনা। অডিও এডিটিংটা এত শিট ভাই, এটা মনে হচ্ছে যে সাকিব খানের 2010-এর আগের বি গ্রেড ফিল্মগুলোর মতো অডিও এডিটিং হয়ে গেছে। প্রত্যেকটা অডিওই মনে হয় আগে ভিডিও শ্যুট করছে তারপরে অডিও বসাইছে, এরকম একটা ফেকি ফিল্ম আসে, ফেকি একটা ভাইব আসে। এই কারণে এই মুভিটা অনেক বাজেভাবে ড্র্যাগ ডাউন হয়েছে। তার সাথে সাথে এই মুভিতে অনেক কন্টিনিউটি বা ডিটেলস এরর আছে। যেমন আমি বলি, শাকিব খানের যে ব্যান্ডটা, তারা একদম একটা নতুন একটা সং রিলিজ করে। এটা কি যে প্রকৃত প্রেম কোলাপ এই টাইপের একটা কিছু টাইটেল ছিল সংটার, এটা আগে রিলিজ করা হয়নি, তো আমি বলতে পারতেছি না। তো তারা এই সংটা সর্বপ্রথমবার পারফর্ম করতেছে একটা অডিয়েন্সের সামনে। অডিয়েন্স অলরেডি লিরিক্স জানে, তারা গান শুরু করার আগে থেকে এরকম জাগাচ্ছে লিরিক্স গাইতেছে। ভাই এটা তো সম্ভব না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে আর সিঙ্গিং দ্য সং অন স্টেজ। অডিয়েন্স কেমনে লিরিক্স জানবে আগেই। দ্য সেকেন্ড কন্টিনিউটি ইরর আই নোটিসড ইজ, এখানে একটা সিন আছে যে সাকিব খান আর সাবিলা নূর চ্যাট করে। তো সাকিব খানের চ্যাটের যে মেসেজের কালারগুলো ছিল প্রবাবলি ব্লু শুরুতে, আর সাবিলা নূরেরগুলো ছিল গ্রিন। তো এইটাতে বোঝা যাইতেছিল সহজভাবে যে কোন মেসেজগুলো কে করতেছে। তো একটা পয়েন্টে গিয়ে কার ব্লু হয়ে যায় কার নীল হয়ে যায় কোনো ঠিক ঠিকানা থাকে না। এটা একটা স্মল এডিটিং মিস্টেক, বাট এটা অনেক সহজেই ঠিক করা যেত। দিস জাস্ট শোজ যে ডাইরেক্টর এইসব ব্যাপারগুলোর প্রতি কতটা উদাসীন। আর থার্ড যে পয়েন্টটা বলবো, যে এখানে কিছু খুবই গুফি টাইপের সিনস আছে। যেমন একটা সিন আছে যে শাকিব খানের যে হাতের এখানে একটা ফুল হাতা শার্ট পরে আছে, হাতের এখানে একটা কোকেনের পাউচ আছে। তো শাকিব খান হাত এরকম করছে, কোকেনের পাউচটা উড়ে গেছে। তো এটা খুবই বাজেভাবে গুফি লাগছে।
আর কিছু, কিছু জিনিস এখানে খুবই বাজে ছিল। যেমন এখানে রক্সি নামের একটা ক্যারেক্টারের উল্লেখ করা হয়। তো বারবার বলা হয় যে রক্সির হাত ভেঙে গেছে, রক্সি অ্যাম্বুলেন্সে এমন বকচক। তো রক্সি ক্যারেক্টারটাকে তো একবার অন্তত দেখানো যাইতো, স্টোরিতে ডেপথ অ্যাড করতো। তার সাথে, সাথে দ্য স্ক্রিন প্লে ওয়াজ অ্যাবসোলিউটলি গার্বেজ। স্ক্রিন প্লেটা কে লিখছে আমি জানি না। মানে এই মুভিতে একটা সিন আছে যে নায়কের একদম ছোটবেলার একটা ব্যাক স্টোরি দেখায়, তো সেটা একটা গানের মাধ্যমে দেখায়, বাট গানের প্লেসমেন্টটা হচ্ছে ইন্টারভালের পরের ব্লকে। এটা ইন্টারভালের আগের ব্লকে রাখলে বা যখন নায়কের ব্যাক স্টোরিগুলো দেখাচ্ছে তার সাথে এটা আটকায় দিলে জিনিসটা খুব ইমোশনালি আরও কম্প্যাক্ট হইতো। আমি জানি না এটা কেমনে তারা অ্যালাউ করছে, এটা এডিটিং ইরর ছিল কিনা জানি না। তার সাথে সাথে আমি একটা খুবই নেগেটিভ সাইড বলবো কি, যে মুভি যখন শুরু হয় তখন দেখানো হয় যে শাকিব খানের খুব একটা ব্র্যাশ, একটা অ্যাগ্রেসিভ টাইপের মানুষ, জাস্ট লাইক হাউ এভরি রকস্টার ইজ। জেমস বাংলাদেশের আছে, অন্যান্য যেগুলো রকস্টার আছে। তো এই সাইডটাকে তারা আরোভাবেও এক্সপ্লোর করতে পারতো, আরও অনেক অপরচুনিটিস ছিল যেগুলো টোটালি ওভারলুকড হয়ে গেছে। আর দ্য শিট অন টপ ইজ দি এন্ডিং ভাই। মানে এন্ডিংটা যাচ্ছে তাই ভাই, মানে একদম যাচ্ছে তাই। আমি স্পয়েল করতে চাচ্ছি না, এন্ডিংটা পুরো যাচ্ছে তাই। এই মুভিটা আমার দেখে মনে হয়েছে যে ডাইরেক্টরের আগুন নামের কারোর সাথে কোনো পার্সোনাল ফিউড ছিল, সেটার আগে মুভিতে ঝেড়ে ফেলছে। ইন দি এন্ড আমি বলবো এটাকে আমি 5-এর মধ্যে 1.5 দিব। আমি একদম হার্শভাবে দিচ্ছি না, আপনারা বোঝার চেষ্টা করেন। আমি আগেও বলছি যে বাংলা সিনেমাগুলো যেরকম, আমি বাংলা সিনেমা দেখতে গিয়ে তো আর আমি ইন্টারকন্টিনেন্টাল বুফে এক্সপেক্ট করতে পারি না বাংলা ভাতের হোটেলে খাইতে গিয়ে। যেটা যেমন সেটাকে সেই স্কেলেই রেট করতে হবে। আমি সেই স্কেলে রেট করে বলতেছি মুভিটা খুবই বাজে হয়েছে। যদি ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিতে চান, আই উড সে দিস ইজ এ ব্রেভ অ্যাটেম্প্ট, ইউ শুড সাপোর্ট দিস। বাট এইটা ছাড়া এই মুভিতে ওরকম কিছুই নাই। মুভিটা আরও অনেক ভালোভাবে বানাইতে পারলে এটা একটা মাস্টারপিস হইতে পারতো। দ্যাটস অল ফর টুডে। আপনারা যদি আরও এরকম রিভিউ চান অবভিয়াসলি লেট মি নো। থ্যাংক ইউ, বাই।